প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত, জয়ের উল্লাস আর হারের নীরবতা, মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ। খেলাটাও যেমন, খবরটাও ঠিক তেমন গরমাগরম। ওয়েলকাম টু স্টার প্লে, সঙ্গে আছে আমি মাহবুব রিমন। শুরুতেই শিরোনাম। ডারউইন টেস্টের চালকের আসনে বাংলাদেশ। তৃতীয় ইনিংসে 228 রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে বিপাকে অস্ট্রেলিয়া। ইনিংস ব্যবধানে জয়ের সুবাতাস পাচ্ছে টাইগাররা। হেড কোচকে সঙ্গে নিয়ে আসিয়ান কাপে অংশগ্রহণের ব্যাপারে জরুরি সভায় বাফুয়ে কর্তারা। ইতিবাচক সিদ্ধান্তের অপেক্ষা। প্রথম বাংলাদেশি ক্লাব হিসেবে এফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগ খেলতে মালয়েশিয়ায় গেল রাজশাহী স্টার্স। এশিয়ার মঞ্চে নিজেদের সেরাটা দেওয়ার প্রত্যয়। শুরুতে ক্রিকেট, ডারউইন টেস্টের খবর। মারারায় টাইগারদের দাপট যেন চলছেই। তৃতীয় দিনে মিরাজের 50 আর তাসকিনের প্রতিরোধের পর বোলিংয়েও অবিশ্বাস্য বাংলাদেশ। নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশ অল আউট 426 রানে। 228 রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বিপাকে অস্ট্রেলিয়া। শেষ খবর পর্যন্ত অজিদের সংগ্রহ 4 উইকেটে 138 রান। 6 উইকেটে 351 রান নিয়ে দিন শুরু করা টাইগাররা শুরুতেই হারায় হাসান মাহমুদের উইকেট। তবে আউট হওয়ার আগে 92টা বল খেলে গেছেন হাসান। এরপর কিছুটা ওয়ানডে স্টাইলে ব্যাট করেন তাইজুল, ফেরেন 17 রানে। তবে নবম উইকেটে তাসকিনকে সঙ্গে নিয়ে স্বাগতিক বোলারদের হতাশায় ডুবান মেহেদী হাসান মিরাজ। তুলে নেন টেস্ট ক্যারিয়ারে নিজের 10 নম্বরের 50, যা চতুর্থ বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে অর্ধশতকের কীর্তি। 65 করা মিরাজকে ফিরিয়ে 5 পূর্ণ করেন হ্যাজেলউড। শেষ ব্যাটার হিসেবে এবাদতকেও আউট করেন তিনি। ফলে বাংলাদেশ থামে 426 রানে, যা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে টাইগারদের দ্বিতীয় সর্বোচ্চ রান। জবাব দিতে নেমে শুরুতে ঘরের ছেলে ওয়াদারল্যান্ডকে বোল্ড করেন হাসান মাহমুদ। উইকেটে থিতু হওয়ার ট্রাভিস হেটেরও হন্তারকেই লক্ষ্মীপুর এক্সপ্রেস। 31 করা মান্নার্স লাবুশেইনকে প্যাভিলিয়নের পথ ধরান তাইজুল। উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেনি স্টিভেন স্মিথ। এখন অ্যালেক্স ক্যারিকে সঙ্গে নিয়ে ইনিংস মেরামতের চেষ্টা করছেন ক্যামেরন গ্রিন। এবারে ফুটবল। আসিয়ান কাপ খেলতে ফিফার আমন্ত্রণ পত্র পেয়েছে বাংলাদেশ। আলোচনা এখনও চলমান, তবে ইতিবাচক বাফুফে। সুযোগ পেলে প্রথমবারের মতো আসিয়ান কাপের টুর্নামেন্টে অংশ নেবে লাল সবুজরা। ভারত সরে দাঁড়ানো এমন সুযোগ এসেছে বাংলাদেশের সামনে। বাকিটা কেম সনির রিপোর্টে। দেশের ফুটবলে নতুন দিগন্ত। হামজা সমিতরা খেলবে আসিয়ান কাপ। ফিফা থেকে ইতিমধ্যেই আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ। ব্রাজিলের বিপক্ষে ম্যাচে পূর্ণ মনোযোগ দিতে 13 আগস্ট আসিয়ান কাপ থেকে সরে দাঁড়ায় ভারত। এরপর থেকেই শুরু হয় জল্পনা, ভারতের জায়গায় খেলবে লাল সবুজের দল। সেপ্টেম্বরে আসিয়ান ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে ফিফা থেকে আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ। বাফুফেও বিষয়টি দেখছে ইতিবাচকভাবে। সুযোগ পেলে ঐতিহাসিক এই টুর্নামেন্টে অংশ নিতে চায় তারা। ফিফার তরফ থেকে আলোচনা শুরু হয় যখন কোনো সুযোগ দেখে। সো সেই আলোচনা শুরু হয়েছে। সো এটা অত্যন্ত ইতিবাচক বাংলাদেশের জন্য, বাংলাদেশের ফুটবলের জন্য, যে ফিফার তরফ থেকে আমাদের সাথে আলোচনাটা শুরু হয়েছে এবং আমরা আশা করি হয়তোবা 1-2 দিনের ভিতরে একটা সিদ্ধান্ত ফিফা থেকে পাবো ইনশাআল্লাহ। আমরা ন্যাশনাল টিমস ক্লাবের একটি মিটিংও হয়েছে এবং আমার মনে হয় ওই মিটিং এ ডেফিনেটলি পজিটিভ সিদ্ধান্তটা দেওয়া হয়েছে যে এরকম সুযোগ পেলে অবশ্যই বাংলাদেশ পার্টিসিপেট করবে ডেফিনেটলি। ফিফা আসিয়ান কাপে ভারতের জায়গায় এ গ্রুপে বাংলাদেশ খেললে প্রতিপক্ষ হিসেবে পাবে স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং সিঙ্গাপুরকে। আগামী 24 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর ইন্দোনেশিয়া ও হংকংয়ের যৌথ আয়োজনে মাঠে গড়াবে এবারের আসর, যেখানে বাংলাদেশের অংশগ্রহণ আন্তর্জাতিক ফুটবলে খুলে দেবে নতুন দিগন্ত। কেএম সনি, স্টার প্লে। যেমনটা বলছিলাম, ভারত সরে দাঁড়ানোয় আসিয়ান কাপে অংশ নিচ্ছে বাংলাদেশ, আর সে বিষয়ে জরুরি সভায় বসেছেন বাফুয়ে কর্তারা। সঙ্গে রয়েছেন বাংলাদেশ ফুটবল দলের হেড কোচও। এই মুহূর্তে ফেডারেশন ভবনে আছেন রিপোর্টার ইয়াসির আরাফাত সবুজ। সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সবুজ, মিটিংয়ের আসলে কি আপডেট আছে এবং বাংলাদেশের আসলে, বাংলাদেশ তো ইতিবাচকই যে আসিয়ান কাপে তারা অংশ নেবে, আপনার কাছে কি আপডেট আছে? রিমন, মিটিংটা আসলে কোনো অফিসিয়ালি ঘোষণা দিয়ে মিটিংটা নয়। আমরা আসলে বেশ কিছু সূত্র ধরে আসলে জানতে পেরেছি যে আজকে একটা মিটিং বসার কথা
মিটিংয়ে বসেছে এরকমটা নয়, কারণ বাফুফের সভাপতি তাবিদ আউয়াল তারও আসার কথা ছিল, তবে তিনি এখন পর্যন্ত আসেননি। তবে সহসভাপতি ফাহাদ করিম তিনি এসেছেন এবং হেড কোচ থমাস জুলি তিনি সকালবেলায় এসেছেন। এছাড়াও কিন্তু কয়েকজন সহকারী কোচও কিন্তু এই মুহূর্তে বাফুফে ভবনে রয়েছে। তারা বের হয়ে আসলেই হয়তো আমরা বিস্তারিত সবকিছু জানতে পারবো যে আজকের দিনে আসলে কি সিদ্ধান্ত এসেছে। তবে এখন পর্যন্ত যদি সিদ্ধান্তের কথা বলেন, সেটা গতকাল যে জায়গায় ছিল এখন পর্যন্ত সেই জায়গাতে আটকে রয়েছে। বাংলাদেশ তাদের জায়গা থেকে পুরোপুরি রাজি, তারা শতভাগভাবেই এই টুর্নামেন্টটা খেলতে চায়। আমরা গতকাল ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির মিটিং ছিল, জরুরি মিটিং বসেছিল, যেই মাত্র আসলে ফিফার আমন্ত্রণটা পেয়েছিল বাংলাদেশ, এরপরেই সেই মিটিংয়ে আসলে সবাই ওই একমতই সিদ্ধান্ত এসেছে যে সবাই এই টুর্নামেন্টটা খেলতে চায়। এবং এরপরে আসলে যদি বলি যে বলটা পুরোপুরি এখন ফিফার কোর্টে, অর্থাৎ বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশ রাজি। এখন যদি ফিফা শুধু চায় যে ওকে কনফার্ম বাংলাদেশ, তাহলে হয়তো বাংলাদেশকে আমরা এই টুর্নামেন্টে দেখতে পারবো। দক্ষিণ পূর্ব এশিয়ার যে টুর্নামেন্টটা, এখানে কিন্তু অনেক বড় বড় শক্তিশালী দলগুলো কিন্তু খেলছে এবং এটার প্রাইজ মানিও কিন্তু অনেক বেশি। এবং যেহেতু এই টুর্নামেন্টটা ফিফার স্বীকৃত দেওয়া এবং টুর্নামেন্টটা হচ্ছে ফিফা, তাই কিন্তু এই ধরনের একটা টুর্নামেন্টে বাংলাদেশ যদি খেলতে পারে, সেটাও নিশ্চয়ই বাংলাদেশের জন্য একটা বড় ব্যাপার হবে এবং ফ্যানরাও কিন্তু এই টুর্নামেন্টটা খেলার জন্য অনেক বেশি এক্সাইটেড হয়ে আছে। এবং রিমন, আরেকটা কথা যদি বলতে চাই, এখানে যদি কিন্তু একটা ব্যাপার যেটা আমরা গতকালকে বলেছিলাম যে আরও একটা গুঞ্জন শোনা যাচ্ছে যে শুধু বাংলাদেশ নয়, ফিফা হয়তো বাংলাদেশের মতো আরও 2-1টা দেশের সাথে এই বিষয়ে আলোচনা করেছে কিনা, যে আপনারা খেলতে রাজি বা খেলতে ইচ্ছুক আছেন কিনা। সেখানে যদি বাংলাদেশকেই যদি কেবলমাত্র আমন্ত্রণ দিয়ে থাকে, সেটা তো বাংলাদেশের জন্য নিশ্চয়ই ভালো এবং এটার সমাধানটা হয়তো খুব দ্রুতই দেয়া হবে। যদি বাংলাদেশের পাশাপাশি আরও 2-1টা দেশকে যদি এভাবে আমন্ত্রণ করে থাকে বা 2-1টা দেশের সাথে যদি আলোচনা করে থাকে, তাহলে সিদ্ধান্ত আসতে হয়তো 2-1 দিন অপেক্ষা করতে হতে পারে এবং এইটারই কেবলমাত্র এখন অপেক্ষা। তবে বাফুফের পক্ষ থেকে বাফুফে পুরোপুরি নিশ্চিত যে তারা এই টুর্নামেন্টটা খেলতে চায় এবং এই টুর্নামেন্টটা খেলার জন্য বাফুফের সহসভাপতি ফাহাদ করিম তিনি কিন্তু গতকাল তিনি জানিয়েছিলেন যে এই টুর্নামেন্ট খেলার জন্য সর্বোচ্চ প্রস্তুতি নেওয়াটা কিন্তু শুরু করে দিয়েছে বাংলাদেশ। ফারহান আলী ওয়াহিদ, হামজা, তাদেরকেও কিন্তু ইতিমধ্যে জানানো হয়েছে এবং এছাড়াও কিন্তু লুই ওয়াটসন, তাকেও কিন্তু তিনি জানিয়েছেন যে বাংলাদেশ এত বড় একটা টুর্নামেন্ট খেলার সুযোগ পাচ্ছে, তিনি যেন সেই প্রস্তুতিটা নিয়ে রাখেন, খেলতে পারা যায় কিনা। রিমন, ধন্যবাদ সবুজ, আপনি সেখানে থাকুন, নিশ্চয়ই আমাদেরকে পরবর্তী আপডেট জানাবেন। আসিয়ান ফিফা কাপে অংশ নিতে পারলে বাংলাদেশ শুধুমাত্র আর্থিক হিসেবেই নয়, সাফের আগেও সুযোগ মিলবে দারুণ একটা নিজেদেরকে পরীক্ষা করার এবং হামজা সমিতরাও নিজেদের ঝালিয়ে নিতে পারবেন। শুধু তবে সেখানে বাংলাদেশের সামনে কঠিন পরীক্ষা, কারণ প্রতিপক্ষ হিসেবে যারা রয়েছে তারা অন্তত র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চাইতে ঢের এগিয়ে। সেইটাই দেখব পরবর্তী রিপোর্টে। দীর্ঘ অপেক্ষার পর আসিয়ানের মঞ্চে খেলার সুযোগ মিলেছে বাংলাদেশের। শেষ মুহূর্তে ভারত সরে দাঁড়ানোয় খুলেছে এই দরজা। আর সুযোগটা কাজে লাগিয়ে এবার গ্রুপ এতে সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার বিপক্ষে মাঠে নামবে লাল সবুজের প্রতিনিধিরা। 3 প্রতিপক্ষের মধ্যে ইন্দোনেশিয়ার বিপক্ষে বাংলাদেশের অতীতটা সবচেয়ে কঠিন। আর দেখায় বাংলাদেশের জয় মাত্র একটি, ইন্দোনেশিয়ার 5টি জয়, বাকি 2 ম্যাচ ড্র। তবে সর্বশেষ 2022 সালে ইন্দোনেশিয়ার মাটিতে গোলশূন্য ড্র করেছিল বাংলাদেশ। আরও মজার ব্যাপার, 1985 বিশ্বকাপ বাছাইয়ে ঢাকায় ইন্দোনেশিয়াকে 2-1 গোলে হারিয়েছিল লাল সবুজরা। অর্থাৎ কঠিন হলেও অসম্ভব নয়। মালয়েশিয়ার বিপক্ষেও একই গল্প। সর্বশেষ 2022 এশিয়ান কাপ বাছাইয়ে কুয়ালালামপুরে 4-1 গোলে হেরেছিল বাংলাদেশ। তার আগে 2012 সালে 2 দলের প্রীতি ম্যাচ শেষ হয়েছিল গোলশূন্য ড্রয়ে। এবার তাই প্রতিশোধের মঞ্চও হতে পারে আসিয়ান কাপ। সিঙ্গাপুরের হিসাবটা সাম্প্রতিক। 2025 এশিয়ান কাপ বাছাইয়ে 2-1 এবং চলতি বছরের মার্চে 1-0 গোলে হেরেছে বাংলাদেশ। তার আগে 2015 সালেও একই ব্যবধানে হার, অর্থাৎ সিঙ্গাপুরের বিপক্ষে টানা 3 হার বাংলাদেশের। এখানেই বদলে যাচ্ছে গল্পটা। 2026 সালে ইউরোপের মাটিতে ইউরোপের দল সান মারিনোকে 2-1 গোলে হারিয়েছে বাংলাদেশ। র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকলেও ইউরোপে হারানোর গল্পটা প্রেরণা যোগাবে বাংলাদেশকে। আর অন্যদিকে হামজা চৌধুরী, সমিত সোমদের পাশাপাশি ফারহান আলী ওয়াহিদ আর জায়ান হাকিমদের সংযুক্তির হাওয়া বাড়াচ্ছে লাল সবুজের শক্তিমত্তা। আসিয়ানের আগে আরও প্রবাসী বাংলাদেশি অরিজিন ফুটবলার যুক্ত হলে দলটি হতে পারে আরও ভারসাম্যপূর্ণ।
আর তাই তো আসিয়ান শুধু প্রতিপক্ষের বিপক্ষে হিসাব মেটানোর মঞ্চ নয়, সাফের আগে বাংলাদেশের সবচেয়ে বড় প্রস্তুতি পরীক্ষা। আর ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুরের মতো দলের বিপক্ষে ভালো কিছু করতে পারলে এই সুযোগই দেশের ফুটবলে নতুন জোয়ারের শুরু হতে পারে। গোলাম মোর্শেদ, স্টার প্লে। ইতিহাসের নতুন অধ্যায়ের পথে বাংলাদেশের নারী ফুটবল। প্রথমবারের মতো এফসি ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগে দেশকে প্রতিনিধিত্ব করতে মালয়েশিয়া গেল রাজশাহী স্টার্স। দেশ ছাড়ার আগে দলের প্রতিনিধিরা জানিয়েছেন এশিয়ার মঞ্চে নিজেদের সেরাটা দেওয়ার লক্ষ্য তাদের। এবার আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের সামর্থ্যের প্রমাণও অপেক্ষায় বাংলাদেশের মেয়েরা। ইতিহাস গড়ার মিশনে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে রাজশাহী স্টার্স। শনিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা করেছে পুরো টিম ও টিম ম্যানেজমেন্ট। প্রথমবারের মতো এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে রাজশাহী স্টার্স। ঘরোয়া ফুটবলে এবারই প্রথম অংশ নিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়া দলটি এবার আন্তর্জাতিক মঞ্চে নিজেদের সামর্থ্য প্রমাণের অপেক্ষায়। তাই তো অধিনায়ক শিউলি আজিমের কণ্ঠেও ভালো কিছু করার প্রত্যয়। আমরা ক্লাব লিগে এফসিতে এবারই প্রথম যাচ্ছি, আর কখনো ক্লাব লিগ খেলা হয়নি এফসিতে। তো আমাদের টিম, আমাদের প্রিপারেশন ভালো ছিল, সব কিছুই ভালো হয়েছে। আমরা আশাবাদী ভালো কিছু করার। দেশে বেশি দিন অনুশীলনের সুযোগ না পেলেও অল্প সময়ে ভালো প্রস্তুতির ইঙ্গিত দিলেন রাজশাহী স্টার্সের সেন্টার ব্যাক আফিদা খন্দকার। যেহেতু আমরা ন্যাশনাল টিমেরই বেশিরভাগ সব প্লেয়ারই একই টিমে খেলছি, তো আমরা আগে থেকে যেহেতু ন্যাশনাল ক্যাম্পে ছিলাম, একসাথে ট্রেনিং করেছি, আমাদের কম্বিনেশনটা ভালোই আছে। তারপরে ছোটো ছেলের কাছে আমরা আবার প্র্যাকটিস শুরু করছি, এক সপ্তাহ হয়েছে, তো আশা করি ভালোই আমাদের প্র্যাকটিস হয়েছে। প্লেয়ারদের মতোই আশাবাদী দলের কোচ গোলাম রব্বানী ছোটন। সবাই হলো আমাদের বাংলাদেশের পরীক্ষিত প্লেয়ার। এরা হলো আপনার ইয়ুথ লেভেলের সবগুলাই সাকসেস তারা নিয়ে আসছে এবং সিনিয়র লেভেলেও তারা সফল হয়েছে এবং তারা এশিয়ার মঞ্চেও ফুটবল খেলেছে। তো রাজশাহী স্টার্স আপনার বাংলাদেশের যারা ট্যালেন্টেড প্লেয়ার এবং লাস্ট লিগে যারা হলো ভালো পারফরমেন্স করেছে তাদেরকে নিয়ে একটা টিম গুছিয়েছে এবং নেপাল থেকেও বিমলাকে নিয়ে আসা হয়েছে, একটা ভালো টিম হয়েছে। গ্রুপ পর্বে রাজশাহী স্টার্সের প্রতিপক্ষ ভারতের ইস্ট বেঙ্গল, মালয়েশিয়ার সাবা এফএ ও গুয়ামের রোভার্স। পরের পর্বে যেতে হলে গ্রুপ সেরা হতে হবে, তাই কঠিন প্রতিপক্ষের বিপক্ষে নিজেদের সেরাটা দেওয়ার লক্ষ্য নিয়েই মালয়েশিয়ার পথে পা রেখেছে বাংলাদেশের মেয়েরা। এবার অপেক্ষা মাঠের লড়াইয়ে ইতিহাস গড়ার। কেএম সনি, স্টার প্লে। জানাবো ইউরোপিয়ান ক্লাব ফুটবলের খবর। দেপার্তিভো আলাভেজ আর হেতাফের মধ্যকার ম্যাচ দিয়ে আজ রাতে পর্দা উঠছে লা লিগার 96তম আসরের। একই দিন রায়ো ভায়াকানোর বিপক্ষে মাঠে নামবে সাবেক চ্যাম্পিয়ন সেভিয়া। আগের আসরগুলোর ধারাবাহিকতায় এবারও শিরোপার প্রধান প্রতিদ্বন্দ্বী তিন পাওয়ার হাউস রিয়াল মাদ্রিদ, অ্যাথলেটিকো মাদ্রিদ আর বার্সেলোনা। এর আগে 95 আসরের শিরোপা জিতেছে 9টা ভিন্ন ভিন্ন ক্লাব, যার মধ্যে রিয়াল একাই জিতেছে 36টি ট্রফি। বার্সেলোনার ঝুলিতে আছে 29টি শিরোপা। 11 বার চ্যাম্পিয়ন হয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদ। গেল 2 মৌসুমের শিরোপা জেতা বার্সা এবার ছেড়ে দিয়েছে রবার্ট লেভানডস্কিকে। অন্যদিকে কোচ হিসেবে রিয়ালে ফিরেছেন মরিনিও। পুরনো ডেরায় ফিরে ইতোমধ্যে 6 ফুটবলারকে দলে ভিড়িয়েছেন স্পেশাল ওয়ান, যার মধ্যে আছেন কুকুরিয়া, বেনার্ডো সিলভা, ডেঞ্জেল ডেমফ্রেস, ইব্রাহিম কান্তের মতন ফুটবলাররা। যদিও উদ্বোধনী দিন মাঠে নামছে না বড় কোনো ক্লাব। রাত 11:30টায় আলাভেজ আর হেতাফে, আর রাত 1:30টায় রায়ো ভায়াকানো আতিথ্য দেবে সেভিয়াকে। যেন খেলোয়াড়ি জীবনে ফিরে গেলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ময়মনসিংহে আন্তর্জাতিক মানের টার্ফ ফুটবল মাঠ উদ্বোধন করতে এসে নিজেই খেললেন প্রীতি ম্যাচ। দীর্ঘদিন পর সতীর্থদের সঙ্গে খেলতে পেরে উচ্ছ্বসিত আমিনুল। মাঠ সংকটের কথা মাথায় রেখে প্রতিটা জেলার সংসদ সদস্যদের মাধ্যমে কৃত্রিম টার্ফ গড়ে তোলারও পরিকল্পনার কথা তার। সাদেকুর রহমানের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। জার্সি পরে ফুটবল মাঠে একসময়ের বাংলাদেশি তারকা ফুটবলার আমিনুল হক উন্মাদনা যোগাচ্ছেন দর্শকদের। তবে এবার সেই চিরচেনা গোলরক্ষক খেলছেন মিডফিল্ডার হিসেবে। ময়মনসিংহে প্রথম আন্তর্জাতিক মানের টার্ফ মাঠের উদ্বোধন করতে এসে সতীর্থদের সঙ্গে প্রীতি ফুটবল ম্যাচ খেলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বহু বছর পর ফুটবল খেলাকে বেশ উপভোগ করেন তিনি।
দিন দিন খেলার মাঠ হারিয়ে যাওয়ায় প্রতিটি জেলায় কৃত্রিম খেলার মাঠ তৈরির পরিকল্পনার কথা জানান তিনি। বিভিন্ন জেলা বা বিভিন্ন বিভাগীয় শহরে আমরা এই ধরনের টার্ফ প্রতিষ্ঠিত করতে চাই, যাতে আমাদের যে জেনজি প্রজন্ম তারা এই টার্ফটিকে অনেক বেশি পছন্দ করে, এবং তাদের জন্যই আমাদের এই উদ্যোগ রয়েছে যে আমরা প্রত্যেকটি এলাকায় আমরা এটা করতে চাই। তার সঙ্গে খেলতে নামেন সাবেক ফুটবলার ও কোচ AKM মারুফুল হক সহ সাবেক খেলোয়াড়রা। প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয় ময়মনসিংহ অফিসার্স ক্লাবে নির্মিত স্পোর্টিভা নামক টার্ফ ফুটবল মাঠে। খেলা উপভোগ করে উচ্ছ্বসিত সাধারণ মানুষরাও। সবাই মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে, যার কারণে এত বেশি অ্যাক্টিভিটিস করা যাচ্ছে না। তবে স্পোর্টিভা নতুন একটি টার্ফ হয়েছে আমাদের ময়মনসিংহে, খুবই ভালো লাগতেছে জিনিসটা। মেয়েদের ক্রিয়ার ব্যাপারে, মেয়েদের খেলাধুলার ব্যাপারেও যে আলাদা একটা চিন্তা ভাবনা করতেছেন, এজন্য তাদেরকে ধন্যবাদ। এরকম আয়োজন যেন সবসময় হয়, এটা যেন ব্যবসায়িক কেন্দ্রিক না হয়, যেন স্বতঃস্ফূর্তভাবে এটা বেশি বেশি আয়োজন করা হয়। আমি মনে করি যে এটা আজকের খেলার মাধ্যমে যে মন্ত্রী মহোদয় আসলেন, সে থেকে আমার মনে হয় সাধারণ ছাত্ররা, সাধারণ যুবকরা এবং স্কুলের ছেলেমেয়েরা বেশ উৎসাহিত। খেলা পূর্ব উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, প্রতিটি জেলা ও ইউনিয়নে অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে দেশের 4599টি ইউনিয়নে 10টি ইভেন্টে চালু করা হবে দ্বিতীয় নতুন কুড়ি আসর। 4599টা ইউনিয়নে দল গঠন করতে হবে। 14 লক্ষ ক্রীড়াবিদের অংশগ্রহণে ইনশাআল্লাহ আমরা দ্বিতীয় যে নতুন কুড়ি আসর ইনশাআল্লাহ আমরা এখন পর্যন্ত আশা করছি মাননীয় প্রধানমন্ত্রীর সানুগ্রহ অনুমতি ক্রমে আমরা অক্টোবরের ফার্স্ট উইকের দিকে আমাদের এই উদ্বোধনী অনুষ্ঠান শুরু করার কথা। ইনশাআল্লাহ আমরা সেটা করতে পারব। ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, পানিতে ডুবে শিশু মৃত্যু রোধে 22টি জেলায় সুইমিং পুল সংস্কার করে সাঁতার শেখানো হবে শিশুদেরকে। KM সনি, স্টার প্লে। আবারও ক্রিকেটের খবর। ক্রিকেটের দুনিয়ায় এখন একটাই খবর শিরোনাম, ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে নাকানু চুবানু খাওয়াচ্ছে বাংলাদেশ। তবে 4 আর ছক্কা নয়, সংক্ষিপ্ত সংস্করণের টেস্ট ফরম্যাটে টাইগারদের এমন পারফরমেন্সের চর্চা একদিনে তৈরি হয়নি। কারণ বাংলাদেশ দল এখন টেস্ট সাইকেলে রয়েছে 4 নম্বরে, যারা পেছনে ফেলেছে শ্রীলঙ্কা, ভারতের মতো দলকে। কিন্তু একদিনে বাংলাদেশের এই প্লটটা তৈরি হয়নি, তার পেছনে রয়েছে অনেক গল্প। ডারউইন টেস্টের প্রথম 2 দিনে বোলিং আর ব্যাটিংয়ে টাইগারদের ডমিনেটিং পারফরম্যান্সে তাক লেগে গেছে খোদ অস্ট্রেলিয়ায়। অ্যাডাম গিলক্রিস্ট থেকে রিকি পন্টিং, সবার মুখে একটাই কথা, নিজ দেশে টেস্টে এমন চাপে কখনো অজিদের দেখেনি তারা। আর এই চাপটা তৈরি করলো কারা? বাংলাদেশ, যাদেরকে টেস্ট খেলতে আমন্ত্রণই জানায় না মাইটি অজিজ। তবে টেস্টে বাংলাদেশের সাম্প্রতিক পারফরমেন্স যারা নিয়মিত দেখেন তারা জানেন, লাল বলে টাইগারদের এমন বদলে যাওয়া আচরণ গেল 2 বছর থেকেই দেখা যাচ্ছে। 2024-এ পাকিস্তানে গিয়ে তাদের হোয়াইট ওয়াশ করা থেকেই টেস্ট ক্রিকেটে নতুন পরিচয় তৈরি করেছে বাংলাদেশ। 2025-27 টেস্ট সাইকেলেও বাংলাদেশের পারফরমেন্সটা খুব একটা খারাপ না। ডারউইন টেস্টের আগে এই সাইকেলে 4টা ম্যাচ খেলেছে বাংলাদেশ, সেখানে 2 জয়, 1 হার আর 1টা ড্র নিয়ে আছে টেবিলের 4-এ। শ্রীলঙ্কার সাথে প্রথম টেস্ট ড্রয়ের পর দ্বিতীয় টেস্টে হেরেছে ইনিংস ব্যবধানে। এরপর পাকিস্তানকে ঘরের মাটিতে করেছে হোয়াইট ওয়াশ। আর ডারউইনে বাংলাদেশ যেভাবে ডমিনেট করছে সেটা যদি চলতে থাকে তবে সেখানেও নতুন আরেকটা ইতিহাস লেখার স্বপ্ন বুনছে শান্তর দল। টাইগারদের সাদা পোশাকে এমন পরিবর্তনের পেছনে বেশ কিছু জায়গা রয়েছে। প্রথমত পেস বোলিংয়ে বড় পরিবর্তন। সবথেকে বড় কারণ সম্ভবত পেস আক্রমণের এই উন্নতি। আগে বাংলাদেশ টেস্টে অনেকটাই স্পিন নির্ভর ছিল, এখন হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, নাহিদ রানা এই পেসাররা নতুন বল ও পুরনো বলে ম্যাচে প্রভাব ফেলতে পারছেন। ডারউইনে এর সবথেকে বড় প্রমাণ হাসান মাহমুদের 55 রান নিয়ে 6 উইকেট নেয়া। অস্ট্রেলিয়াকে 198 রানে অল আউট করার পেছনে তার নেতৃত্বে বাংলাদেশের পেস আক্রমণই মূল ভূমিকা রেখেছে। স্পিন আর পেসার ভারসাম্য সেই সাথে প্রতিপক্ষকে চাপে রাখছে তাইজুল মিরাজরা। শুধু পেসারদের উপর নির্ভর করছে না বাংলাদেশ। তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ এখনও টেস্ট আক্রমণের গুরুত্বপূর্ণ অংশ। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে তাইজুল নিয়েছে 120 রানে 6 উইকেট। পাকিস্তানকে 437 রানের লক্ষ্য দিয়েও শেষ পর্যন্ত 358 রানে অল আউট করা। এটা দেখায় বাংলাদেশের বোলিং এখন দীর্ঘ সময় চাপ ধরে রাখতে পারছে।
ব্যাটিংয়ে শুধু মুশফিক লিটনের উপর নির্ভরতাটাও কমেছে, লাইন আপেও এসেছে গভীরতা। এটাও বড় একটা পরিবর্তন। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে লিটন দাস, মুশফিকুর রহিম দুজনই সেঞ্চুরি করেন, কিন্তু সিনিয়রদের ওপর নির্ভরতা ছিল না। দলের অন্য ব্যাটাররাও অবদান রেখেছেন। শান্তর ব্যাটিংও গুরুত্বপূর্ণ। সবথেকে বড় পরিবর্তন টেস্ট ম্যাচ জেতার মানসিকতা। আগে বাংলাদেশ অনেক সময় ভালো অবস্থান তৈরি করেও ম্যাচ শেষ করতে পারত না। এখন দেখা যাচ্ছে লিড নেওয়ার পর সেটাকে ম্যাচ জয়ে পরিণত করার আত্মবিশ্বাস। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে বাংলাদেশ প্রথম ইনিংসে বড় স্কোর করে পাকিস্তানকে 437 রানের লক্ষ্য দেয় এবং শেষ পর্যন্ত জিতেছে তারা 78 রানে, অর্থাৎ ম্যাচের 5 দিনই পরিকল্পনাটা ধরে রাখতে পেরেছে। ওয়ানডে আর টি-20-র বাণিজ্যিকীকরণের যুগে শান্ত তাইজুল হাসানের পারফরমেন্স নতুন আশা দেখাচ্ছে ক্রিকেট ভক্ত বাংলাদেশিদের। সারা মাহবুব, স্টার প্লে। খেলাও থামবে না, খবরও না, সঙ্গেই থাকুন স্টার নিউজে।